আমরা মেয়েরা বরাবরই মায়ের কাছ থেকে রান্না শিখি। আমিও তার ব্যতিক্রম কিছু নই। আমি অবশ্যই আমার মায়ের কাছ থেকেই রান্না শিখেছি। আমার মায়ের মতো অতটা ভালো না পারলেও চেষ্টা করি মায়ের মতো করে রান্না করা। তো আজকে আপনাদের সাথে গরুর মাংস রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি একটি কড়াইতে এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি আর গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি। গরম মশলা আমি এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়েছি। এগুলো ভালো করে ভেজে যখন ব্রাউন কালার চলে আসবে তখন এখানে বেশি করে আদা রসুন বাটা দিব। যেহেতু এখানে আমি 1 কেজি পরিমাণ গরু মাংস রান্না করব, তাই এখানে আমি আদা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি। আর চেষ্টা করবেন তেলের মধ্যে আদা রসুন বাটাটা ভেজে নেওয়ার জন্য, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো এখানে আদা রসুন বাটার পর এখানে আমি জিরা বাটা দিয়েছি। তারপরে এখানে একটা আমি সিক্রেট মশলা দিয়েছি। যদি আপনাদের জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সিক্রেট রেসিপিটা বলে দেব। তো এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে হলুদ, মরিচ, তারপর লবণ দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মা বলতো মশলা যত ভালো কষাবে তরকারির স্বাদ তত ভালো হবে। তো আমি সেভাবেই চেষ্টা করি রান্না করার। আমার মা কখনো আমাকে হাতে ধরে রান্না শেখায়নি, মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েই রান্না শিখেছি। তো এই তো মশলাটা ভাজা হয়ে গেছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে ঠিক ওই পর্যায়ে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আমি আগে থেকে ধুয়ে ছেঁকে রেখেছিলাম। এতে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ সিনার মাংস দিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ড সিনার মাংস ছাড়া খেতে পারে না, তার জন্যই সিনার মাংস আনা হয়েছে। তো এখানে আমি মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মশলাটা যখন মিক্স করা শেষ হবে এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করব। আমার মাকে দেখতাম সব সময় মাংস দেওয়ার পর সেই কাঁচা মাংসের উপর কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিত। এতে করে আমার মা বলতো যে এতে করে নাকি তরকারি স্বাদ, গ্রান দুটোই মানে অনেক সুন্দর আসে। তো আমিও চেষ্টা করি, গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন, যখনই রান্না করি তখনই আমার মায়ের রেসিপিতে রান্না করি। আর বিশ্বাস করেন এত ভালো হয়, যে খাবে সে আপনার প্রশংসা না করে পারবেই না। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। তো প্রথমে আমি 10 মিনিটের মতো হাই হিটে মাংসটাকে কষিয়ে নিব। যখন উপরে পানি উঠে যাবে মাংস থেকে তখন এই পানিটা দিয়ে আমরা মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিব। যখন 10 মিনিট হয়ে যাবে তখন আবার আপনি স্লো আঁচে একদম কম হিটে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। তো এখন আমি এই তো মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে তলানিতে না লেগে যায়। গরুর মাংস যেহেতু একটু শক্ত হয় তাই চেষ্টা করবেন সবসময় একটু স্লো আঁচে রান্না করার, এতে করে মাংসটা প্রপার সিদ্ধ হবে। মাংসটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন এখানে আমি কিছু আলু অ্যাড করে দেব। আমি সবসময় এভাবেই রান্না করি, মাংস যখন 80% সেদ্ধ হয় ঠিক তখনই আমি এখানে আলু অ্যাড করি। যদি কখনো আলু দেই তাহলে 80% সেদ্ধ হওয়ার পরই মাংসতে আলু অ্যাড করি। তো এই তো আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুগুলো এখন মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে আগে আলু অ্যাড করিনি, যেহেতু আলুটা মাংসের আগে সেদ্ধ হয়ে যাবে তখন নাড়াচাড়া আলুগুলো ভেঙে যাবে। আর তাছাড়া আলু থেকে একটা কাঁচা গন্ধ চলে আসে। তো আমার আম্মুকে সবসময় দেখতাম যে মাংস 80% যখন সেদ্ধ হয়ে যেত তরকারিতে ঝোল দেওয়ার আগে আলু দিয়ে দিত মাংসতে। আলুটা যখন সেদ্ধ হয়ে আসতো তার উপর এই কিছুটা কাঁচামরিচ এভাবে দিয়ে দিবেন। কাঁচামরিচ দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেবেন। নেড়েচেড়ে নেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে যাওয়ার পর যখন মাংস থেকে তেল ছেড়ে দিবে ঠিক ওই পর্যায়ে আমরা এখানে কিছুটা পানি অ্যাড করে দেব ঝোলের জন্য। তো একটু বেশি পরিমাণে দিব, এতে করে বাকি 20% সিদ্ধ হয়ে যাবে। এরপর যা থাকবে সেটা ঝোলের জন্য রেখে দিব। তো এই আমার মাংস রান্না শেষ হয়ে গেল। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।